সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেয়া যায়নি ৯ বছরেও, ৭৮ বার সময় নিলেও নেই কোনো অগ্রগতি। দেশের রেল ক্রসিংগুলো অরক্ষিত, ৮২ ভাগে ঝুঁকিপূর্ণ। ১১ বছরের দুর্ঘটনায় মারা গেছেন ২৬৩ জন। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জো বাইডেনের নির্বাহী আদেশ। ঢাকা টেস্ট শুরু হচ্ছে ৯:৩০টায়। সিরিজ বাঁচানোর ম্যাচে সাকিব সাদমান না থাকায় একাদশ সাজানোর চ্যালেঞ্জ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পেছানোর সংখ্যা ছাড়া কোনো অগ্রগতি নেই সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার। প্রতিবেদন দিতে ৯ বছরে ৭৮ বার সময় নিলেও ফলশূন্য। এবার র্যাব বলছে, ঘটনাস্থল থেকে ডিএনএ পাওয়া অপরিচিত ২ ব্যক্তির পরিচয় নিশ্চিত ও গ্রেপ্তার করা গেলে উন্মোচন হবে রহস্য। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে। এর পরদিনই থানায় মামলা করেন রুনির ভাই। এরপর পুলিশ ও ডিবি হয়ে ১৯ এপ্রিল তদন্তের দায়িত্ব পায় র্যাব। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৮ জনের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র জামিনে, বাকিরা কারাগারে। এ পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্য নিয়েছে র্যাব, তারপরও উন্মোচন হয়নি রহস্য। ২০২০ সালের ৪ মার্চ আদালতে দেয়া অগ্রগতি প্রতিবেদনে র্যাব জানিয়েছিল, র্যাবের হাতে আটক ও সন্দেহভাজন ২৫ জনের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ল্যাবে। সে প্রতিবেদন পর্যালোচনা করে মিলেছে অজ্ঞাত ২ ব্যক্তির ডিএনএ। তাদের ছবি পেতে পাঠানো হয়েছে সেখানকার আরেক ল্যাবে। গত বছরের ২৯ সেপ্টেম্বর সবশেষ তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে সাড়া মেলেনি। যে ২ জনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি, তাদেরকে শনাক্ত করাই তদন্তকারী কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে র্যাব তদন্ত করছে এবং যথানিয়মে এইটির বিষয়ে প্রতিবেদন বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হবে। র্যাবের মতো সংস্থার চাঞ্চল্যকর এই মামলা নিয়ে করা তদন্তে আশাহত নিহতের পরিবার। তারা বলছেন, এভাবে চলতে থাকলে মামলাটি তদন্তের পর্যায়ে রয়ে যাবে। যে কর্মকাণ্ড সেটা গত ৯ বছর আমরা দেখেছি, সেই হিসেবে তো বিচার পাওয়ার কোনো আশা আমরা দেখি না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আসলে বিচার কখনোই পাবো বলে মনে হয় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত স্পর্শকাতর এ মামলার অভিযোগপত্র দেয়া জরুরি। ৯ বছর হলো, এটা তদন্ত কার্য শেষ হচ্ছে না। এটা একটু প্রশ্ন, জনমনের প্রশ্ন। অতি দ্রুত এই মামলার তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ ১১ মার্চ। তবে কোনো মামলার তদন্ত প্রতিবেদন ৯ বছরেও দিতে না পারার নজির কোথাও নেই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রেল ক্রসিংগুলো যেন লেভেল ক্রসিং নয়, মৃত্যু ফাঁদ। সারা দেশে মোট লেভেল ক্রসিংয়ের ৮২ ভাগই ঝুঁকিপূর্ণ আর প্রায় অর্ধেক অবৈধ। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১১ বছরে শুধু লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছেন ২৬৩ জন। কিছুদিন আগে জয়পুরহাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে মারা যান ১২ জন। এছাড়া বিভিন্ন সময়ে ক্রসিংয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। এমন অরক্ষিত লেভেল ক্রসিং ছড়িয়ে আছে সারা দেশেই। টঙ্গী মধুমিতা ক্রসিংয়ে দেখা যায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে গাড়ি ও মানুষ। ক্রসিংটি রেল কর্তৃপক্ষের নয়, সেখানে নেই কোনো সিগন্যালও। এর ঠিক পাশেই আরেকটি অবৈধ লেভেল ক্রসিং, সেখানেও নেই গেট বা গেটম্যান। রেল লাইনের ওপর বসেছে বাজার। ট্রেন আসলে পরে ওই যে বিভিন্ন লোকেরা যে ওষুধ বেচে তারা বলে কি যে ট্রেন আসতেছে তাড়াতাড়ি পারো। এই জায়গাটায় জায়গায় গাড়ি যাতে প্রতি মাস ২-১টা তো দুর্ঘটনা ঘটে। কোনো গেটম্যান নাই, লাইনম্যান নাই, তারপর এখানে বহু লোকের যাতায়াত করে। এখানে ডেলি হাজার হাজার গাড়ি আসে যাওয়া করে। এর মধ্যে ধরেন অ্যাক্সিডেন্ট আছে, প্রতি মাসে ২-১টা অ্যাক্সিডেন্ট হয়। এখনও ক্রসিংয়ে সনাতন পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ করাই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ফলে
প্রাণহানি থামানো যাচ্ছে না। রেলওয়ের তথ্য বলছে মোট 2561টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 1149টি অবৈধ, আবার বৈধ 1412টির মধ্যে 964টিতে নেই গেটকিপার। একটা লেভেল ক্রসিংয়ের জন্যই 3 শিফটে কিন্তু লোক দিতে হয়, সেই লোকগুলিকে দিয়ে কাজ আদায় করার জন্য সুপারভিশন থাকতে হয়। সনাতনী এই পদ্ধতিতে পৃথিবী আর নাই, পৃথিবী চলে গেছে হয় আন্ডারগ্রাউন্ড অথবা অ্যাবাভ গ্রাউন্ড। যেখানে যেখানে আপনার ম্যানেজমেন্টের মধ্যে নেই, অনুমোদন দিয়ে আমরা সেগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, যাতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। আমাদের বৈধ যেগুলো আছে এগুলোতে গেট কিপার প্রায় সবগুলোতে আছে, তারপরেও যেটুকু আমাদের ঘাটতি আছে আমরা এগুলো পূরণ করে ফেলব। অবৈধ লেভেল ক্রসিং বানিয়েছে এলজিইডি সহ বেশ কয়েকটি সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাও, যার মধ্যে 33টির মালিকানা সম্পর্কে কিছুই জানে না রেলওয়ে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আনসার আল ইসলামের 8 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে চাকরিচ্যুত মেজর জিয়া সহ 2 আসামি পলাতক রয়েছে। এই রায় দিয়ে আদালত বলেছে, বই প্রকাশ করায় হত্যাকারী সমাজ ও রাষ্ট্রের শত্রু। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনের কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। এ ঘটনায় হত্যা মামলা করেন তার স্ত্রী রাজিয়া রহমান জলিল। বুধবার সকালে মামলার অভিযুক্ত 8 আসামির মধ্যে 6 জঙ্গি মইনুল হাসান শামীম, আব্দুস সবুর, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসাইন ও শেখ আবদুল্লাহকে কঠোর নিরাপত্তায় আনা হয় আদালতে। মূল অভিযুক্ত সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক। আদালত জানিয়েছে, সাংগঠনিকভাবে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে দীপনকে। আসামিরা সমাজ ও রাষ্ট্রের শত্রু। এদিকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া, রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করে দেয়া। অন্যদিকে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি তাদের আইনজীবীর। এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। আই উইটনেস নাই, এই মামলায় কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নাই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায় আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। গ্রেপ্তার 6 আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে। আর এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় জেএমবির একযোগে বোমা হামলা মামলায় 8 জনকে 13 বছর করে এবং 10 জনকে নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক শরীফুল ইসলাম এ রায় দেন। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন 1 জন। দুপুর 12টার দিকে মামলার 19 আসামিকে আদালতে তোলা হয়। রায়ে সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ আসামি পক্ষের। 2005 সালের 17 আগস্ট শহরের শহীদ রাজ্জাক পার্ক, জেলা জজ আদালত চত্বর সহ 5 জায়গায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। এই ঘটনায় সদর থানায় 6টি মামলা করে পুলিশ। একজন আসামি শুধুমাত্র অন খায়েরকে খালাস প্রদান করেছেন এবং বাকি আসামি অর্থাৎ 8 জনকে 13 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। আমরা মনে করি যে রাষ্ট্রপক্ষ এই কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ, ন্যূনতম অভিযোগ প্রমাণ করতে পারেননি। সুতরাং এই যে সাজাটা দেওয়া হয়েছে, সাজাটা ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি। চতুর্থ দিন করোনার টিকা নিয়েছেন 1,58,451 জন। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তিনি জানান, টিকা নেওয়ার বয়সসীমা আরও কমতে পারে। এদিকে টিকা নিতে সুরক্ষা ওয়েবসাইটে এই পর্যন্ত নিবন্ধন করেছেন 9,20,000। করোনা চিকিৎসার হাসপাতাল কুর্মিটোলা এখন উৎসব মুখর। নানা বয়স ও পেশার মানুষ আসছেন দলে দলে। উদ্দেশ্য করোনার টিকা নেয়া। বুধবার সকাল থেকে ছিল বেশ উপস্থিতি। হাসপাতালের বাইরে টানানো হয়েছে নিবন্ধিতদের তালিকা। এরপর সিরিয়াল নিয়ে ভেতরে গিয়ে টিকার জন্য অপেক্ষা।
কিন্তু কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। করোনা আতঙ্কে দীর্ঘদিন ঘর থেকে বের হতে না পারা বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কাছে টিকা যেন স্বস্তি। মানসিক জায়গাটা অনেক উপরে উঠে গেল, মনে হয় যে সব জায়গায় যেতে পারবো, বুঝছে না? মানসিক কনফিডেন্সটাই তো আসল। এতদিন তো আতঙ্কে ছিলাম, মানে কিভাবে নিব, এখন তো নিয়ে পরে এখন খুব ভালো লাগতেছে, কোনো টেনশন লাগে না, শরীর ভালো মনে হইতেছে, বাসায় যেয়েও ভালো হবে। দুপুরে কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে টিকা নেন তিনি। এরপর সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় অনেক দেশের আগেই টিকা পেয়েছে বাংলাদেশ। পরবর্তী চালানো ঠিক সময়ে চলে আসবে দেশে। বাংলাদেশে এই ভ্যাকসিনটা যদি মাননীয় প্রধানমন্ত্রী সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতেন যে এই ভ্যাকসিন অ্যাপ্রুভালের আগে তিনি কিন্তু $60 মিলিয়ন অগ্রিম টাকাটা দিতে রাজি হয়েছেন। ওর কারণেই আজকে আমরা কিন্তু। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণ পাশে আছে বলেই সমালোচনায় কান দেয় না সরকার। টিকা নেয়ার বয়সসীমা 40 বছর করায় বেড়েছে উপস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা সাংঘাতিক একটা সিদ্ধান্ত নিলেন যে বয়সটা 40 বছর করে দিলেন, যার ফলে সবাই কিন্তু এখন আরও বেশিভাবে লোকজন নিতে পারতেছে। সমালোচনা যারা করতেছে তারা এমনিও করবে অমনিও করবে, কিন্তু আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে তারা কিন্তু আমরা যে উদ্যোগটা নিয়েছি এটার জন্য আমাদেরকে সবাই প্রশংসা করতেছে, এবং সবথেকে বেশি মাননীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু প্রশংসা করতেছে। কুর্মিটোলা হাসপাতালে বুধবার আরও টিকা নেন আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আর আমার একটা ভয় আছে এই ইনজেকশন দেওয়ার মধ্যে, তা আমি মনে করেছিলাম যে আপনারা ক্যামেরা নিয়ে সামনে থাকবেন, আমার মুখ যদি কুচকেও যায় তাহলেও তো অসুবিধা, তো কিন্তু কোনো ব্যথা পাই নাই। রাজধানীর 48টি সহ দেশের 1000-এর বেশি হাসপাতালে চলছে টিকাদান। অনলাইনের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দিয়ে কেন্দ্রে গিয়ে সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেও নেওয়া যাচ্ছে টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ, শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু বণিক। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের 6 দিন করে ক্লাস নেওয়া হবে। 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানো হবে। দেশে করোনার কারণে প্রায় 11 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে 6 দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। অন্যান্য শ্রেণীর ক্লাস হবে 1 দিন। ওই ছুটি ছাটার দিনগুলো ছাড়া আর সাপ্তাহিক ছুটি একটা দিন ছাড়া বাকি দিনগুলো ক্লাস হবে। দশম এবং দ্বাদশ প্রত্যেকদিনই ক্লাস করবেন, সাপ্তাহিক ছুটি আর ওই ছুটির দিনগুলো ছাড়া। আর অন্যান্য ক্লাসগুলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এদেরকে হয়তো সপ্তাহে আমরা 1 দিন করে আনবো। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলেবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। 2022 সালেও কমছে সিলেবাস। এই বছরও অনেকখানি সময় হয়তো তারা তত ভালোভাবে সুযোগ পাবেন না। প্রয়োজন হলে তাদের সিলেবাসেও কিছুটা পরিবর্তন আসবে। অবশ্যই এই 2021-এর যাদের তাদের মতো না, হয়তো তাদেরটা কিছুটা কমবে। তো তাদেরকে আমরা একাধিক দিন আনতে পারি কিনা এটা আমরা ভাবছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এর পরেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া বাসের 12 যাত্রী নিহত আর আহত হয়েছেন অন্তত 18 জন। বিকেলে 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও বাসের অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরায় যাচ্ছিল। বেলা 3টার দিকে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়, এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সামনে গাড়ি বামে চাকা নামাই দিয়ে ডানি মুড়া দেওয়ার গাড়ি চলতে পারে না, ওই গাড়ি ওই জায়গায় পাল্টি খাওয়ার পরে আর এক গাড়িতে এসে ওর ওই ছাদে মারার পরে সেপ্টে হয়ে যায়। সেপ্টে হয়ে যাওয়ার পরে এত লোকজন মারা যায়, দোষ এই বাসের। আমাদের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন আছে কালীগঞ্জ হাসপাতাল থেকে। আর আমরা 6টা নাগাদ রেকার আসার পরে আমরা রাস্তা ক্লিয়ার করি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বেপরোয়া গতির কারণে মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় মহাসড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানান তিনি। 12 বাজার কালীগঞ্জের মহাসড়কের 12 বাজার তেল পাম্প ছাড়িয়ে আমার কালীগঞ্জ মিল গেট পর্যন্ত এই রোডটা দ্রুত বেগে নিয়ন্ত্রণ ছাড়াই চলে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। জেলা প্রশাসক জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসা দিতে পারবো। যারা মারা গিয়েছেন তাদের প্রতি জেলা প্রশাসনের শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং নিহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আমরা সমবেদনা এবং যতটুকু আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি দেওয়ার ব্যবস্থা করছি। দুর্ঘটনার পর যশোর ঝিনাইদহ মহাসড়কে 3.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কদমতলীতে জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে পূর্ব জুরাইনের নবরণ গলিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কদমতলী পুলিশ 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত 9টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। নিহত জাকিরের পরিবার জানায়, পুলিশের সোর্স ছিলেন জাকির। তিনি কদমতলী থানা পুলিশের সিএনজি চালাতেন। সন্ধ্যার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ডিপিডিসির মিটার রিডিং ও লাইন মেরামতের কাজ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ আছে, এসব প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে আর্থিক অনিয়মে জড়ায় ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। ধরা পড়লে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সাময়িক শাস্তি দিয়ে পার পেয়ে যান মূল অপরাধীরা। কিছুদিনের মধ্যে তাদের আবারও নিয়োগ দেওয়া হয় টাকার বিনিময়ে। তদন্ত না করে এসব অভিযোগ এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। রাজধানীর আদাবর এলাকার বিদ্যুতের মিটার রিডারদের সুপারভাইজার, ডিপিডিসির ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনোলজিক্যাল ইনোভেশনের কর্মী তিনি। প্রায় 2 মাস ধরে তিনি এখানে কাজ করছেন। গত বছর একই পদে থেকে একই কাজ করতেন মানিকনগর এলাকায়। তখন ডিপিডিসির আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানে ছিলেন সিফাত। ঘুষ নেয়ার দায়ে গত বছরের আগস্টে চাকরি হারান। ডিপিডিসির অফিসারে তাকে কাজ করাবে, কাজ বুঝে নেবে, এটাই নিয়ম। তারা চাকরিচ্যুত করে ডিপিডিসির যেটা নিয়ম হলো আমাকে একটা চিঠি দিয়ে দেবে। অথচ সিফাত আলীর চাকরি চলে যাওয়ার তথ্য নেই দাবি করে দায় এড়ালেন ডিপিডিসির নির্বাহী পরিচালক। রিপোর্ট পেয়ে থাকি এবং আমরা সেই ব্যাপারে অবশ্যই আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং তাকে আবার তারও নিয়োজন বাতিল করে সে যাতে আর কোথাও ভবিষ্যতে না হতে পারে, এই ধরনের প্রত্যেকেরই ডাটা আমরা সেখানে আপলোড করছি এবং কারোর যদি অভিযোগ পাওয়া যায় সেখানে সঙ্গে সঙ্গে তার তথ্যগুলো ওখানে থাকছে। রাজধানীর ফার্মগেটের সাউদিয়া সুপার মার্কেটের 68টি দোকান অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এ দায়ে জানুয়ারিতে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদককে প্রায় 10 লাখ টাকা জরিমানা করে ডিপিডিসি। টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন বলছে, গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়েছেন ডিপিডিসির মিটার রিডার মফিজুল ইসলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেয়নি ডিপিডিসি। আর এই মার্কেটের ফিডার ইনচার্জ বেলায়েত হোসেনের বিরুদ্ধে তদন্তই করেনি প্রতিষ্ঠানটি। অভিযুক্ত মফিজুল ইসলামকে কর্মস্থলে পাওয়া যায়নি, আর কথা বলতে রাজি হননি বেলায়েত হোসেন। কর্তৃপক্ষ সাফাই গাইলেন কর্মকর্তার পক্ষেই। ফিডার ইনচার্জের কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, যদি পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। লাইনম্যান সেই টাকাটা অলরেডি জমা দিয়েছেন, গ্রাহককে ফেরত দিয়েছেন, তাই তাকে আমরা শোকজ করেছি। ডিপিডিসির মাঠ পর্যায়ে বিল তৈরি ও নিয়মিত সংস্কারের দায়িত্বে আছে 36টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মীদের তদারকি করেন ডিপিডিসির স্থানীয় কার্যালয়ের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌরসভা নির্বাচনের 4র্থ ধাপে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে দিনরাত গণসংযোগ করছেন প্রার্থীরা। যদিও একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের।
অবশ্য উৎসবের আমেজ রয়েছে ভোটারদের মাঝে। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। গানে গানে আর চমকপ্রদ স্লোগানে চলছে মাইকিং। সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক সহ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উৎসবের আমেজে ভোটাররাও। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে চান তারা। যে ব্যক্তি দেশের কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠানে বা উন্নয়নমূলক কাজে জনগণের কর্মে যে ব্যক্তি থাকবে তাকেই আমি ভোট দেব। আমরা যাতে নাগরিকরা সবাই স্বাচ্ছন্দ্যে যাতে ভোট দিতে পারি সেই প্রত্যাশাটা আমি নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান করি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। নরসিংদী পৌরসভায়ও এই উন্নয়ন চলমান। আমি আশাবাদী এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার লক্ষ্যে ভোটাররা এই নরসিংদী পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থীকেই বিজয়ী করবে। মাদক, সন্ত্রাস, সাদাবাজ এইগুলার কিছু প্রভাব আছে। আমি এইগুলার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। দু একদিন আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে রাত্রেবেলা ককটেল ফুটছে মাঝে মধ্যে। আমরা এসব পরিবেশ আশা করি না এবং আমাদের ছেলেপিলে এসবের মধ্যে জড়িত থাকার প্রশ্নই উঠে না। পৌরসভার ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, তবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমাদের 2টি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে পরপর 2 দিন প্রতিপক্ষ বোমা হামলা করেছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা আমাদের স্ট্র্যাটেজি ফিক্স আপ করেছি। এখানে র্যাব মোতায়েন থাকবে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, প্রতিটি ওয়ার্ডে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। আমরা সার্বিকভাবেই একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলছি। আগামী 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। দেশে পেঁয়াজ বীজের চাহিদার 70% উৎপাদন হয় ফরিদপুরে। এবার বাম্পার ফলনের আশা চাষিদের। মধুপুর বনাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে নানা প্রজাতির পশু পাখি। প্রাকৃতিক বন ধ্বংস, খাদ্য সংকটই বিলুপ্তির অন্যতম কারণ। জিয়াউর রহমানের বীর উত্তম ও বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। এই খেতাব বাতিলে কোনো আইনি বাধা দেখছেন না তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেয়া বীর উত্তম খেতাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকায় বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। সকালে গাজীপুরের চন্দ্রায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। খন্দকার মুস্তাক, জিয়াউর রহমান, তারপর আরও অনেকের নাম আসছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত দলিল প্রমাণ সহ। সেই জন্য আমরা একটা উপকমিটি করেছি যে আগামী মিটিংয়ে কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর হত্যার সময় কী কী দলিল প্রমাণ আছে সেগুলো সহ পেশ করার জন্য, এবং তাহলে তাদের সেই সম্মানসূচক যে এগুলো আছে, পদবি আছে, সেগুলো বাতিল হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গঠিত উপকমিটি ওই 5 জনের ভূমিকা পেশ করলে তা যাচাই বাছাই শেষে খেতাব বাতিল হবে। পৃথিবীতে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাদের কি কার কি ভূমিকা, বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ততা কি, সেটা দলিল প্রমাণ সহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মুক্তিযোদ্ধা
নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে, তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭২তম সভায় জিয়াউর রহমান সহ এই ৫ জনের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক ছাড়াও রপ্তানির জন্য আন্তর্জাতিক মানের যে কোনো পণ্য উৎপাদন করতে পারে বাংলাদেশ। সকালে সাভারের আশুলিয়া বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধনে একথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলার। তিনি আরও বলেন, এর মাধ্যমে প্রমাণ হলো বারবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বেক্সিমকো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমা রেফ রহমান বলেন, এই উদ্যোগ দেশের রপ্তানি খাতের বহুমুখীকরণ পদক্ষেপকে ত্বরান্বিত করবে। বুধবার সকালে বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। তাকে স্বাগত জানান বেক্সিমকো টেক্সটাইলের সিইও সৈয়দ নাভিদ হোসেন। এরপর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমা রেফ রহমান। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। এতে বেক্সিমকো টেক্সটাইলের সিইও বলেন, এই উদ্যোগ দেশে পিপিই শিল্প গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাত দুপক্ষকেই সাহায্য করবে। বাংলাদেশ ফার্স্ট, there is a big market here. বাংলাদেশকে আমরা অগ্রাধিকার দেব, কারণ এই বাজার অনেক বড়। এরপর আমরা মার্কিন বাজারকে প্রাধান্য দেব। যুক্তরাজ্য ও ইউরোপও থাকবে অগ্রাধিকারের তালিকায়। এ সময় সালমান এফ রহমান বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদন করে বলে করোনার মধ্যেও দেশের রপ্তানি খাত ইতিবাচক ধারা ধরে রেখেছে। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে পর্যাপ্ত করোনা টিকা মজুত করা গেছে বলেও জানান তিনি। এরই মধ্যে প্রায় 50টি প্রতিষ্ঠানকে মাস্ক উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে, যারা এতদিন দেশেই মাস্ক বিক্রি করত। এছাড়াও দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং বেক্সিমকো শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ভেতরে ছাড়াও প্রায় 20টি দেশে রেমডেসিভির রপ্তানি করা হয়েছে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারীর সময় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে শিল্প কারখানা বন্ধ করে দেয়া হয়, কিন্তু বাংলাদেশ রপ্তানি পণ্য উৎপাদন চালিয়ে গেছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেক্সিমকো। উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের শ্রমিকরা দক্ষতার পরিচয় দিয়েছে। মহামারীর সময় বেক্সিমকো আমেরিকাতে প্রায় 65 লাখ সুরক্ষা সামগ্রী রপ্তানি করছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্বোধন করে পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ইউনিট ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। এটি দক্ষিণ এশিয়ার প্রথম স্বয়ংসম্পূর্ণ পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে বছরে $50 কোটি পণ্য উৎপাদনের আশা করছে বেক্সিমকো। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে পেঁয়াজের বীজের চাহিদা 70% উৎপাদন করছেন ফরিদপুরের কৃষকেরা। সেই চাহিদা মেটাতে ব্যস্ত চাষিদের আশা, এবার পেঁয়াজ বীজের বাম্পার ফলন হবে। আর এর জন্য সার্বক্ষণিক তদারকিতে আছে কৃষি বিভাগ। ফরিদপুরের পেঁয়াজ বীজের সুখ্যাতি দেশ জুড়ে। বীজ উৎপাদনের ভরা মৌসুমে সকাল থেকেই কাজে ব্যস্ত জেলার কৃষকেরা। কেউ ঘাস তুলছে, কেউ গাছের গোড়া খুঁচিয়ে দিচ্ছে, আবার কেউ বা ক্ষতিকর পোকা দমনে ছিটাচ্ছে কীটনাশক। বিভিন্ন ধরনের আইটেমে আছি আমরা, এখন অনেক ব্যস্ত। এখন মনে করেন যে রেলিয়ে ধুয়ে পারলে শুলটা মনে করে যত্ন করে রাখবো। আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ বিঘে প্রতি 3.5 থেকে 4 মণ বীজ উৎপাদন হবে বলে আমরা আশা রাখি। সরকারি পেঁয়াজ উৎপাদনের মোট চাহিদার অর্ধেকেরও বেশি উৎপাদন করেন এ অঞ্চলের চাষিরা। এবার জেলার 5 উপজেলায় 1700 হেক্টরের বেশি জমিতে চলছে বীজের আবাদ। তাহিরপুরি, বাড়ি 1 এবং লাল তীর কিং জাত থেকে উৎপাদন হচ্ছে এই বীজ। আগে যে অবস্থায় ছিলাম, বীজ চাষ করার পরে আমাদের কৃষক ভাইরা যারাই চাষ করেছেন তারাই সাফল্য পেয়েছেন, ভালো হয়েছে। এবার যেমন পয়সা যদি সামনে পাই, তাতে মোটামুটি আমি 25 বিঘা লাগাচ্ছি, আমি 50 মণ দানা পাবো। এই বীজের চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই, তাই একে কালো সোনা বলে নাম দিয়েছেন চাষিরা। বীজ উৎপাদনে চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। কৃষকদের আমরা এখানে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, যাতে আমাদের এই কৃষক আবহাওয়া যদি অনুকূলে থাকে, তারা তাদের সর্বোচ্চ মেধাশ্রম দিয়ে অধিক পরিমাণে বীজ উৎপাদন করবেন, অধিকভাবে লাভবান হবেন এবং একই সাথে
এই বীজ ফরিদপুরের থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবে। ফরিদপুরে এবার পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1700 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, দেশের চাহিদার অর্ধেকের বেশি পেঁয়াজের বীজ আসে তো ফরিদপুর থেকে, তো এবারে সেখানে উৎপাদন কেমন, চাষিরা কি বলছেন, আর কৃষি বিভাগ থেকে কি ধরনের সহযোগিতা তাদের দেওয়া হচ্ছে? আপনি জানেন যে কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজ দেশের অন্যতম উৎপাদন জেলা হচ্ছে ফরিদপুর, এবং এই ফরিদপুরে কিন্তু যে পরিমাণ পেঁয়াজের বীজ উৎপাদন চাষিরা করে সেই পেঁয়াজের বীজ কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিএডিসির মাধ্যমে কিন্তু যায়। তো কৃষি বিভাগের সূত্রে যেটি আমরা জানতে পেরেছি, ফরিদপুরের পেঁয়াজের বীজ কিন্তু সরকারের যে বিএডিসি বীজ সংগ্রহ করে তাদের মোট চাহিদার প্রায় 70% ফরিদপুরের চাষিরা সরবরাহ করে। তো এখন ফরিদপুরের যে কয়েকটি উপজেলাতে পেঁয়াজের বীজ মতো আবাদ হয়, তার মধ্যে ফরিদপুর সদর অন্যতম, সদর, ভাঙ্গা, নগরকান্দা, বলমারী, এরকম 5টি উপজেলাতে পেঁয়াজের বীজ আবাদ হয়। এবং এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের বীজের যে আবাদ চাষিগুলো করে তারা কিন্তু সেই কাজেই ব্যস্ত রয়েছে। তো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু চাষিরা এই কাজটা করে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই পেঁয়াজের বীজ চাষের জন্য কিন্তু বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর এবং সাতক্ষীরা থেকে প্রচুর সংখ্যক দিনমজুর কিন্তু আসে, এবং যেসব পেঁয়াজের বীজ উৎপাদন করে যেসব চাষি তাদের বাড়িতেই থাকে তত সময় পেঁয়াজের বীজটা ঘরে তোলা হয়। অর্থাৎ এই পেঁয়াজটা বীজটা কিন্তু এখন ফেব্রুয়ারি মাস চলতে মার্চের মাঝামাঝিতেই কিন্তু ঘরে তোলা হবে, এবং তখন কিন্তু তারা এই পেঁয়াজটি বিক্রি করতে পারবে। আমি কথা বলেছিলাম কয়েকজন চাষির সঙ্গে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত বছর পেঁয়াজের বীজ অর্থাৎ কালোসোনা সেটি কিন্তু বিক্রি হয়েছে 2.5 থেকে 2.5 লক্ষ টাকা মন। তো তাদের দাবি যে 2 লক্ষ টাকা করে মন হলেও তারা কিন্তু অনেক লাভবান হবে। তবে একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই অঞ্চলে মানুষ কিন্তু গত 8 থেকে 10 বছর ধরে মূলত পেঁয়াজের বীজটা চাষ করে, এবং প্রথম দিকে এই অঞ্চলের কয়েকজন কৃষক উদ্যোক্তা হয়ে কিন্তু চাষ শুরু করলেও এখন কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখন এই পেঁয়াজের বীজের দিকে ঝুঁকছে, বিশেষ করে যুবক শ্রেণী মানুষ কিন্তু এই চাষ করছে। তো সব মিলে ফরিদপুরের পেঁয়াজের মাঠ এখন প্রস্তুত কালোসোনা উৎপাদনের জন্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে আশঙ্কাজনকভাবে কমছে নানা প্রজাতির পশু পাখি। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক বন ধ্বংসের কারণে খাদ্য সংকটে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণীগুলো। আর বন বিভাগ বলছে বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় তৈরি হয়েছে এই সংকট। মধুপুরের পাহাড়ি বনাঞ্চলে একসময় অবাধ বিচরণ ছিল বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি ও সরীসৃপের। কিন্তু এখন প্রায় বিলুপ্ত এ বনাঞ্চলের বেশিরভাগ প্রাণী। হাতে গোনা যেসব প্রাণী দেখা যায়, খাবার সংকটে সেগুলোও বিলুপ্তির পথে। এজন্য বন বিভাগের অব্যবস্থাপনা ও উদাসীনতাকে দায়ী করছেন দর্শনার্থী ও এলাকাবাসী। কয়েকটা হরিণ আছে, বানর আছে, কিছু বন কুরকা আছে, দেখা যায় না, অনেকে মাইরা ঠেরে হেলায়, মানে বন দই গেছে গা। বানরগুলা খাবার সেরকম পাইতেছে না, বা যারা এই দায়িত্বে আছে উপর মহলে তারা তদারকিটাও তারা ওইভাবে করতেছে না। হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরেও তেমন গাছ টাছ খাবার নাই, যেগুলা পানির ব্যবস্থা নাই, সব গাছগুলো প্রায় শুকাই গেছে। বনাঞ্চল রক্ষায় প্রতিবছর বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ রোপণ করায় বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বন্য প্রাণীদের জন্য বসবাস অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ পরিবেশবিদদের। ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুটো গাছই আমাদের পরিবেশের সাথে আসলে সেরকম ভাবে যায় না। কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছ এটা বৃদ্ধি খুব ভালো হলেও এটা মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন বনের ইকোসিস্টেম নষ্ট হওয়ায় পশু পাখি বিলুপ্ত হচ্ছে। এজন্য ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা। বনভূমি 45,000 একর আছে, সেই 45,000 একর বনভূমি যদি আমরা রিকভার করতে পারতাম তাহলে এই চেইনটা দেখা যেত, যে ওই প্রিডেটর স্পিসিসগুলো থাকতো এবং এই যে সমস্ত প্রে স্পিসিস যেগুলো ওরা খায় সেই স্পিসিসগুলো যখন ব্যালেন্স থাকতো তাহলে দেখা যেত সবগুলো এটা চেইনে ভেতর আছে। প্রাকৃতিক বন ও বনের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভ্যুত্থানে জড়িত জেনারেল এবং তাদের পরিবারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন বাইডেন। সেই সাথে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমার সেনাবাহিনীর $1 বিলিয়ন তহবিলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় অং সান সুচি সহ বন্দী নেতাদের মুক্তির জোর দাবি জানিয়েছেন বাইডেন।
1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় আটক করা হয় দেশটির নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ অন্য নেতাদের। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়ে আসছে। বিশ্বে করোনায় একদিনে 13,800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 23,63,000 ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,35,000-এর বেশি। সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে প্রায় 3,300-র বেশি মানুষের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 4,82,000-এর বেশি। 96,000-এর বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত 2,78,00,000-এর বেশি। মেক্সিকোতে 1,700 জন মারা গেছেন। ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছে 60,200-র বেশি রোগী। মৃত্যু হয়েছে 1,300 জনের। এছাড়া যুক্তরাজ্যে 1,000, জার্মানিতে 708, স্পেনে 643, রাশিয়াতে 536 এবং ভারতে 119 জনের মৃত্যু হয়েছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই অনুমোদন দেয় সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন SAGE। SAGEর সভাপতি আলেকজান্দ্রো ক্র্যাভিওতো জানিয়েছেন, যেসব দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেশি সেসব জায়গায় টিকা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও অনুমোদন দিতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। 65 বছর বয়সের বেশি মানুষও এই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ শুরু হচ্ছে ঢাকা টেস্ট সিরিজ বাঁচানোর ম্যাচে সতীর্থদের কাছে সেরাটা চান অধিনায়ক মুমিনুল হক। সাকিব সাদমান না থাকায় একাদশ সাজানোর চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্টে বাড়তি স্পিনার খেলানোর বার্তা দিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 9:30টায়। ঢাকা টেস্ট শুরুর আগেই ব্যাকফুটে বাংলাদেশ। সাকিবের পর হারাতে হয়েছে সাদমানকে। সিরিজে সমতা ফেরাতে একাদশ গড়তে হিমশিম টাইগার ম্যানেজমেন্ট। সাকিবের বদলি হিসেবে নেওয়া হয়েছে সৌম্যকে। সাদমানের বিকল্প প্রয়োজন পড়েনি। সমালোচিত এক পেসার তত্ত্ব থেকে বের হওয়ার চ্যালেঞ্জ। 3 স্পিনার নাকি 2 পেসার, সবই ম্যাচের দিন কন্ডিশন বুঝে। উইকেট যদি ওরকম হয় তাহলে হয়তো 2 পেস বোলার, যদি না হয় তাহলে হয়তো 3টা পেস বোলার, হয়তো না হলে 2টা স্পিনার এভাবে খেলানো হবে। আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে যে আমি কয়টা পেস অ্যাটাক হবে নাকি স্পিনার। ও সাদমান নাই সেহেতু হয়তো একটা চেঞ্জ আসতে পারে, আর সাকিব ভাই যেহেতু নাই সেটা মাঝখানে একটা চেঞ্জ হতে পারে 6 নম্বরে। চট্টগ্রাম টেস্টে বাজে হারে অদৃশ্য চাপ ভর করছে মুমিনুলের কাঁধে। অধিনায়ক হিসেবে ভারত পাকিস্তান সফরে সুখ স্মৃতি নেই। নিজে পারফর্ম করলেও অধিনায়কত্ব কাজ গড়ায়। একটা জয়ে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সিরিজে পিছিয়ে থেকে ট্র্যাকে ফেরার চ্যালেঞ্জ কি নিতে পারবেন মুমিনুল? আপনি যখনই খেলবেন তখন আপনি যখন ম্যাচ হারবেন, টিম যখন রেজাল্ট করবে তখন কিন্তু অবশ্যই একটা প্রেশার থাকে। তো ওই হিসেবে চিন্তা করে অবশ্যই প্রেশার আছে। আর ইন্টারন্যাশনাল খেলা তো প্রেশার থাকবে, আমাদের ওটাই নিয়ে কাজ করতে হবে, ওটা নিয়ে খেলতে হবে। অতীত যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওটা নিয়ে আর চিন্তাভাবনা করাই না ভালো না, চিন্তাভাবনা না করাই ভালো। তো ওইখান থেকে আমি যেগুলো পজিটিভ জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। তো ওই হিসেবে সবাই আল্লাহর রহমতে সবাই পজিটিভ আছে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। উইন্ডিজরা এখন হাওয়ায় ভাসছে, কিন্তু জহুর আহমেদে অবিশ্বাস্য জয়ের পর আরও নিখুঁত হতে চায় ক্যারিবীয়রা। অভিষেকে মহাকাব্যিক ইনিংস খেলে বাড়তি নজরে কাইল মেয়ার্স, কিন্তু স্পটলাইট কেড়ে নিতে বাকিরাও সদা ব্যস্ত। পিচ দেখে আরেকজন স্পিনার খেলানোর চিন্তা এসেছে। পেরমল ভালো স্পিনার, তার এখানে খেলার অভিজ্ঞতাও আছে। উইকেট কেমন আচরণ করবে সেটা অনুমান করা কঠিন, তবে দেখে ড্রাই মনে হচ্ছে। ব্যাটিং বোলিং যাই করি না কেন আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। চট্টগ্রাম টেস্টে রিভিউ কাণ্ডে বিতর্কিত হয়েছেন মুমিনুল। মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন অধিনায়ক। সিরিজ হারে লজ্জা এড়াতে ঢাকা টেস্টে দ্বিধাহীন মুমিনুলের নেতৃত্ব বড্ড প্রয়োজন। পূর্ণ পয়েন্ট লাভের আশায় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু আশার গুড়ে বালি। খর্বকায় উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই পয়েন্ট হারিয়েছে মুমিনুলের দল। সাকিবিন ঢাকা টেস্টে এখন টিম টাইগার্সের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবর্তিত টাইগার একাদশে ওপেনিংয়ে সৌম্য সরকারের সুযোগ হয়ে যেতে পারে। 3 স্পিনারের পাশাপাশি পেস আক্রমণে মুস্তাফিজের সম্ভাব্য সঙ্গী আবু জায়েদ রাহি। ঢাকা টেস্টে স্পিনারদের বোলিংয়ে আরও নিয়ন্ত্রণ আনার তাগিদ ক্রিকেট শুরুর গুরু নাজমুল আবেদিন ফাহিমের। ডিআরএস ব্যবহারে আরও কুশলী হবার পরামর্শ মুমিনুলদের জন্য। মিরপুরে হঠাৎই সৌম্যকে নিয়ে একটু বেশি আগ্রহ সবার। কোচিং স্টাফের মনোযোগের অনেকাংশে এই বাঁহাতি
এক সেশনের প্রস্তুতিতেই তাকে লাল বলের চ্যালেঞ্জে নামিয়ে দেয়া হবে, মিলেছে সেই আভাসও। সাথে যাকে নিয়ে ভাবা ওপেনিংয়ে আবারও ফিরতে পারেন সেই সৌম্য। 4 স্পিনার কৌশলে ক্ষতবিক্ষত আত্মবিশ্বাস, মিরপুরের 2 পেসারে খোঁজা হচ্ছে সমাধান। সেই বিবেচনায় মুস্তাফিজের সঙ্গী হিসেবে আলোচনায় রাহি অথবা তাসকিনের মধ্যে একজন। সব মিলিয়ে সম্ভাব্য একাদশের চেহারাটা এমন। সাকিবের শূন্যতায় ব্যাটিং গভীরতা কমছে, বাড়তি দায়িত্ব স্পিন ত্রয়ীর ওপরে। স্পিন অ্যাটাকের উপর যদি আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়ি, একদিক থেকে যেটা হবে যে আমরা আমাদের পেসের যে সম্ভাবনাটা থাকবে, সেই সুযোগটা থাকবে, পেস বলের অভাবে সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো না, নতুন বল কাজে লাগাতে পারবো না, কিন্তু উইকেটের ডিফারেন্ট কন্ডিশনকে আমরা কাজে লাগাতে পারবো না। এবং এট দ্য সেম টাইম বিপক্ষ দলও কিন্তু স্পিনার দিয়ে আমাদের উপরে চড়া হতে পারে কিন্তু। সো আমার মনে হয় এটা একটা ক্রিটিক্যাল ডিসিশন, কোনো সন্দেহ নেই, এবং এখানে একটা চ্যালেঞ্জ নেয়ার ব্যাপার আছে। চট্টগ্রামে নাইম মিরাজদের বাজে লেংথের সুযোগ কাজে লাগিয়েছে মেয়ার্স বোনার জুটি। মিশন ঢাকায় প্রত্যাশা নিয়ন্ত্রিত বোলিংয়ে। শুধু স্কিল নয়, তাগিদ আছে কৌশল নিয়ে কাজ করা। ডিআরএস এর ব্যবহারে সাহসী বিচক্ষণতার পরিচয় দেয়া জরুরি। আমাদের বোলার যদি আরেকটু ভালো বোলিং করতে হয়তো আমরা টেস্ট ম্যাচ জিততাম। তারপরেও যে জিনিসগুলো থাকে যে হ্যাঁ আরো ভালো ক্যাপ্টেন্সি করা যায়, কিন্তু আমাদের স্পিন বোলিং এর ডিসিপ্লিনে বেশ কিছু ঘাটতি ছিল। এবং এর আগেও যে পরিমাণ লুজ বল আমরা দিয়েছি, ওরা যে পরিমাণ বাউন্ডারি মেরেছে, এবং বাউন্ডারি খুব সহজেই মেরেছে, খুব লুজ বলেই বাউন্ডারি মেরেছে, ওই জায়গাটায় আমার মনে হয় আমরা যদি একটু টাইট করতে পারি। চট্টগ্রামের মতো অকুণ্ঠ সমর্থন থাকছে না মিরপুরের উইকেটে। সবশেষ ওয়ানডে সিরিজে ইঙ্গিত স্পষ্ট, কাজটা সহজ হবে না ব্যাটসম্যানদের জন্য। প্রথম ইনিংসে এখানে গড় 332 রান। সবশেষ 6 ম্যাচে আগে ব্যাট করা দলের মধ্যে 5 দলই পেয়েছে এখানে জয়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা দেল রেতে সেমিফাইনালে প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে 2-0 গোলে হারল বার্সেলোনা। জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল লোপেতেগির দল। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা, তবে ইয়াসিন বোনোর রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি মেসি। উল্টো 25 মিনিটে জুলকুদির গোলে এগিয়ে যায় সেভিয়া। বিরতির পর চেষ্টা চালালেও মেসি ডি ইয়াংরা পায়নি জালের দেখা। ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ, তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি সেভিয়া মিডফিল্ডার। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া যায়নি 9 বছরেও, 78 বার সময় নিলেও নেই কোনো অগ্রগতি। দেশের রেল ক্রসিংগুলো অরক্ষিত, 82 ঝুঁকিপূর্ণ। 11 বছরে দুর্ঘটনায় মারা গেছেন 263 জন। সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জো বাইডেনের নির্বাহী আদেশ। ঢাকা টেস্ট শুরু হচ্ছে 9:30টায়। সিরিজ বাঁচানোর ম্যাচে সাকিব সাদমান না থাকায় একাদশ সাজানোর চ্যালেঞ্জ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।